আচ্ছা, সেই প্রবাদটা অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, শুনেছেন নিশ্চয়। সমাজে সত্যি কিছু মানুষ থাকে জানেন তো, যাদের কপাল এতটাই পোড়া, তাদের আপনি মণির মালা পরিয়ে দিন, দেখবেন তাদের কপাল গুণে তা কাঁটার মালা হয়ে গেছে। ঠিক আমাদের আজকের গল্পের কুসুমের মতো। নমস্কার, আমি সুমন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলুন তাহলে গল্পে যাওয়া যাক। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পোড়া কপালি। কচি ছেলেকে লইয়া সংসারের সব কাজ করিতে কুসুমের হিমশিম লাগিয়া যায়। ছেলেটাও হয়েছে আচ্ছা, কাজের সময় চোখে ওর একদম ঘুম নাই। কাঁথায় চিৎ করিয়া শোয়াইয়া দিলে ও বাড়ির সুশীলার ছেলের মতো যে একটু খেলা করিবে তাও নয়, কোল থেকে নামাইলেই কান্না। সংসার অবশ্য ছোট, শুধু স্বামী তারক, কিন্তু যতই ছোট হোক সংসার তো সবই করিতে হয়। সকালে উঠিয়া ঘর লেপা, বাসন মাজা, উনুন ধরানো, তারককে চা জল খাবার করিয়া দেওয়া, ছেলেকে দুধ খাওয়ানো, 9টার মধ্যে রান্না শেষ করা। এর কোন কাজটা একদিন বাদ দিলে চলে, কে বলিতে পারে বলুক দেখি? এ তো গেল এক বেলার বড় বড় কাজের হিসাব। খুঁটিনাটি কাজ অমন হাজারটা আছে। এই সামান্য এক গেলাস জল ভরিয়া দেওয়ার কথাটাই ধরো। কোথায় গেলাস আছে খুঁজিয়া আনো, কলসির কাছে গিয়া জল গড়াও, যে জল চাহিয়াছে তার কাছে পৌঁছাইয়া দাও, গেলাস খালি করিয়া দেয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকো, তারপর যেখানকার গেলাস সেখানে গিয়ে রাখিয়া আসো, তবে এই সামান্য কাজের পরিসমাপ্তি। ছেলে কোলে মানুষ এত কাজ করিতে পারে, তবু সবই করিতে হয়। চাকর বামুন রাখিবার সামর্থ্য কুসুমদের নাই। খোকা হইবার পর হইতেই কুসুমের শরীরটাও ভালো যাইতেছে না। মাঝে তো কয়েকদিন খুব জ্বরেই ভুগিল। সকালবেলা বিছানা ছাড়িয়া উঠিতে আজকাল তার বড় কষ্ট হয়। প্রত্যেক দিন শেষবেলায় তার বুক জ্বলে এবং সন্ধ্যার সময় মাথা ধরে। মাথার যন্ত্রণাটাই সবচেয়ে অসহ্য। মনে হয় গলা ছিঁড়িয়া মাথাটা ডিপ করিয়া মাটিতে পড়িয়া যাইবে, এত ভারী। গেলেই যেন বাঁচা যায়। উফ, মাথা তো সকলেরই আছে, কিন্তু মাথা লইয়া এমন ভোগান্তি কার হয়? তারক অবশ্য বলে, একটা তেল টেল এনে দিই কুসুম, চুল যে সব উঠে গেল। তেলের দাম কুসুমের অজানা নয়। 1 টাকায় এই এই এতটুকু একটা শিশি। মাথার তেল মাখার জন্য সে বুঝি তার খোকার দুধ নেওয়া বন্ধ করবে? পোড়া কপাল আমার, তেলের জন্য বুঝি? বুড়ি বউকে আর আদর টাদর করো না, তাই মনের দুঃখে চুল সব উঠে যাচ্ছে। ভারী বউ পাগল লোক তারক। রূপকথার রাজপুত্রের মতো সে যেন 7 সমুদ্র 13 নদী পার হইয়া, অনেক বাধা বিপত্তি জয় করিয়া, অনেক দুঃখ কষ্ট পাইয়া তার রাজকন্যাকে এই মাত্র কাল বা পরশু উদ্ধার করিয়া আনিয়াছে। 4 বছরের পুরনো বউকে সে এত ভালোবাসে। সেদিনের জ্বরের কথাই কুসুম ভাবে। সে মরিতে বসে নাই, তবু নাওয়া খাওয়া ঘুমের কামাই তো ছোট কথা, আপিস কামাই হইতেও তারকের বাকি ছিল না। এত বেশি ভালোবাসার আওতায় কুসুম যেন কেমন হইয়া গিয়াছে। লতাকে ঢাকিয়া রাখিয়াছে মেঘের ছায়া, রোদ আর গায়ে লাগিতে পায় না। সাধারণ গৃহস্থের ঘরের মেয়ে সে। তার মামা বাড়িতে চিরকাল মাটির প্রদীপ জ্বলিত। অত্যন্ত শান্ত আবেষ্টনের মধ্যে সে মানুষ হইয়াছে। হৃদয়ের কারবার সেখানে ছিল ধীমে এবং সংক্ষিপ্ত। খানিক ভালোবাসা, খানিক লাঞ্ছনা, খানিক অবহেলা, অশ্রদ্ধা। অতি তীব্র অনুভূতি তার সয় না। সে ঝর্ণার ধারে ছোট্ট চারা গাছ, আসিয়া পড়িয়াছে প্রকাণ্ড নদীর ধারে, যে নদীতে 12 মাসই বন্যা। কুসুমকে আজকাল অনেক সময় আপন মনে বিড়বিড় করিয়া বকিতে শোনা যায়। আপন মনে বকে বলিয়া কুসুমের যে মাথা খারাপ হইয়া গিয়াছে তাহা নয়, জীবনে তাহার আবেগের অভাব নাই।
এদিকে তাহাকে বড় একা থাকিতে হয়। সকালে তারক পাড়ার একটি ছেলেকে পড়ায়, তারপরই তাহাকে আপিস যাইতে হয়। মারোয়ারি সওদাগরের আপিসে বাঙালি কেরানি। সন্ধ্যার অনেক পরে সে বাড়ি ফেরে। সারা দিন কুসুমকে মুখ বুজিয়া থাকিতে হয়, কথা বলিবার লোক নাই। দুপুরবেলা কোনো কাজ থাকে নাকি না, খোকা তাই সেই সময়টায় পড়িয়া পড়িয়া ঘুমায়। লেখাপড়া কুসুম ভালো জানে না। কখনো বাড়িতে মাসিক পত্রিকা আসিলে 3 দিনের চেষ্টায় একটি গল্প শেষ করে। সুতরাং ধৈর্যও থাকে না, বশও পায় না। আজকালকার গল্পে যেরকম চালাকি, এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিতে না পারিলে বোকাই বনিয়া যাইতে হয়। বাড়িতে যে একটা পোষা পাখি নাই, ইহাও কুসুমের কাছে অভাবের সামিল। তারক অবশ্য পাখি কিনে দিতে চায়। কুসুম মাথা নাড়ে, বলেন না, আর পাখি পুষব না। তার একটা সাদা ধপধপে কাকাতুয়া ছিল, মরিয়া গিয়াছে। পাখি পুষুক আর পাখি মরুক, আর সে কেঁদে কেঁদে সারা হোক, না, তার অত শখ নেই। এমনিভাবে কাজের ভিড়ে হিমশিম খাইয়া আর কাজের অভাবে ছটপট করিয়া মহা দারিদ্র্যের মধ্যে পরম সুখে কুসুমের দিন যাইতেছিল। হঠাৎ ইতিমধ্যে তারক একদিন আপিস হইতে 2 পকেটে 2 শিশি মাথার তেল আর দেহে অস্বস্তি লইয়া বাড়ি ফিরিল। তার কয়টা টাকা মাহিনা বাড়িয়াছে। কুসুম বলিল, ও মা, এ কি 2 শিশি তেল তুমি কি হিসাবে আনলে? 2 টাকা? না না, 14 আনা নিয়েছে। 14 আনায় আর 1 টাকায় তফাৎ ভারী। আচ্ছা, মাইনে বেড়েছে, না হয় একটা জিনিস শখ করে এনেছো, তা একসঙ্গে 2 শিশি কিনতে গেলে কেন? আবার কবে আনা হয় কি না হয়, ও তোমার 2 মাসেই ফুরিয়ে যাবে, দেখো। হ্যাঁ, 2 মাসে 2 শিশি তেল মাখে, কত বড় লোক। হাসি ভরা মুখখানা কাত করিয়া কুসুম একটু ভাবিল, তারপর বলিল, মাইনে বাড়লো তোমার, তেল পেলাম আমি, তোমারও তো কিছু পাওয়া উচিত। তোমায় আজ লুচি করে খাওয়াবো। তারকের শরীর খুব খারাপ লাগিতেছিল। দুপুরবেলা আপিসে সে একবার বমি করিয়াছে, বোধহয় জ্বর হইবে। লুচির নাম শুনিয়াই তার আবার বমি আসিতেছিল, কিন্তু কুসুমের আগ্রহ দেখিয়া সে আপত্তি করিতে পারিল না। খাবে না, শরীর খারাপ। বলিতে বলিতেই ও দীর্ঘস্থায়ী অনির্বচনীয় হাসিটি একেবারে মুছিয়া যাইবে। তাছাড়া জ্বর এখনো আসে নাই, আসিবে কিনা তাহাও অনুমান মাত্র। যখন আসিবে তখন দেখা যাইবে। এখন তো কুসুম হাসি মুখে লুচি ভাজুক। কুসুম তাড়াতাড়ি ময়দা মাখিয়া লিচি পাকাইয়া উনুন ধরাইয়া ফেলিল। ডাক দিয়া বলিল, ওগো বাবু মশাই, লুচি খেতে হলে বেলে দিতে হয়। তারক দাওয়ায় বসিয়া তামাক টানিতেছিল। হুঁকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিতে গিয়া গড়াইয়া পড়িয়া গেল। খোলা বাতাসের সংস্পর্শে ছায়ের আবরণ সরিয়া গিয়া টিকাগুলি জলজল করিতে লাগিল। ছেঁড়া চটি দিয়া ঘষিয়া ঘষিয়া তারক টিকাগুলি গুঁড়া করিয়া দিল। অনেকগুলি আগুনের কণা উড়িয়া উঠানের অপর পার্শ্বে গিয়া পড়িল। তারকের ধুতিতেও কয়েকটি ছোট ছোট ছিদ্র হইয়া গেল। হুঁকাটা সোজা করিয়া রাখিয়া বিরক্ত তারক আপন মনে বলিল, কি তেজ ওইটুকু আগুনের! এদিকে রান্নাঘরে কুসুম ব্যস্ত হইয়া উঠিয়াছে। কই গো, এলে? লুচি তোমায় বেলতে হবে না বাপু, এখানে শুধু এসে বসো, 2টো কথা কই। রান্নাঘরে গিয়া তারক বলিল, আমি লুচি বেলতে জানি যে বেলবো, আমি বরঞ্চ ভাজতে পারি। তোমার কিচ্ছু করে কাজ নেই বাপু, তুমি বসে বসে শুধু বক বক করো। বাবা, সারা দিন মানুষের গলার আওয়াজ শুনতে পাই না। না, দাও আমি ভাজি। কুসুম সসন্দেহে বলিল, পারবে? লুচি ভাজতে পারবো না কি গো, তোমার চেয়ে ভালোই পারবো। কিন্তু সে পারিল না। প্রথম লুচিখানা ছাড়িতে গিয়া তপ্ত ঘিয়ে আঙুল ডুবাইয়া ফেলিল। তারপর তাড়াতাড়ি হাতখানা সরাইয়া আনিতে কড়াইটাই দিল উল্টাইয়া। হাতে পায়ে গায়ে সর্বত্র
ঘি ছিটকাইয়া লাগিল। সর্বাপেক্ষা জখম হইল তাহার ডান পাটি। দেখিতে দেখিতে সমস্ত পায়ের পাতা জুড়িয়া এক প্রকাণ্ড ফোসকা পড়িয়া গেল। দেখিলে ভয় হয়। তারকের ফোসকাগুলি আর সারিল না, কারণ সেই রাত্রেই তার খুব জ্বর হইল। ডাক্তারি ভাষায় যাকে বলে ম্যালিগন্যান্ট। এবং ফোসকা সারিবার ঢের আগে সে গেল মারা। শেষ রাত্রে তারক মারা গেল। লোকজন জুটাইয়া খাটুলি ইত্যাদি আনিয়া তাহাকে শ্মশানে লইয়া যাইতে যাইতে সেই দিন দারুণ দুর্যোগ করিয়াছে। সকাল হইতে ঝড় বৃষ্টির কামাই ছিল না। একটা মানুষকে ভালো করিয়া পোড়াইতে যত কাঠ দরকার তত কাঠ সংগ্রহ করা গেল না। চিতায় শোয়ানোর পর তারকের শরীরের কিছু কিছু অংশ অনাবৃত রহিয়া গেল। মুখাগ্নি করিল কুসুম। চিতার খুব কাছেই সে দাঁড়াইয়াছিল। চিতা ভালো করিয়া জ্বলিয়া উঠিলে যতটুকু সরিয়া গেলে আগুনের তাপ সহ্য হয় ততটুকুই সে সরিয়া গেল। তার চোখে জল নাই, সম্ভবত আগুনের তাতেই শুকাইয়া গিয়াছে। ইতিমধ্যে দেখা গেল তারকের দেহে বড় বড় ফোসকা পড়িতে আরম্ভ করিয়াছে এবং একে একে ফাটিয়া যাইতেছে। এসব ফোসকায় জল নাই, শুধু আছে বাষ্প আর বাতাস। কুসুমের মাথার মধ্যে পৃথিবী পাক খাইতেছিল। চিতাটা হাতের নাগালে সূর্য। মূর্ছিতা হইয়া পড়িয়া যাইবার ঠিক আগে কুসুমের মনে হইতেছিল তারকের গায়ের ফোসকাগুলো যেন ফোসকা নয়, লুচি। মাসখানেক পরে একদিন রাত্রিবেলা কুসুম মামা বাড়িতে রান্নাঘরে রাঁধিতেছিল। ডাল আর তরকারি রাঁধিয়া সে ভাত চাপাইয়াছে। ভাত চাপানোর আগে মামি তাকে লুচি ভাজিতে বলিয়াছিলেন। মামার শরীর ভালো নয়, ভাত খাবেন না। কুসুম লুচি ভাজিতে রাজি হয় নাই। ভয়ে বিবর্ণ হইয়া বলিয়াছিল, আর যা বলবেন আমি করে দেব মামিমা, লুচি ভাজতে পারবো না। কি করে যে মুখের উপর পারবো না বলিস বাছা, বুঝতে পারি না। একই ওর সর্দি, এই বাদলাতে ভাত খেয়ে যদি অসুখ করে। আচ্ছা, ভাজতে না পারিস, ময়দাটা মাখতে তো পারবি নাকি তাও পারবি না? কুসুম ময়দা মাখিয়া দিয়াছিল। মাখিতে মাখিতে তারকের অকাল মৃত্যুর জন্য নিজেকে দৈনন্দিন হিসাবের চেয়ে একটু বেশি রকমই দায়ী করিয়া ফেলিয়াছিল। শ্মশানের মূর্ছা ঘরে আসিয়া ভাঙিবার পর যে আত্মগ্লানির জন্য সে কাঁদে নাই, এ সেই আত্মনির্যাতন। স্বামীকে দিয়া সিঁদুর আনাইতে নাই, এটা কুসুম জানিত। আজকাল তাহার ধারণা হইয়াছে বিশুদ্ধবারের বারবেলায় স্বামী মাথার তেল আনিয়া দিলেও অমঙ্গল হয়। এ বিষয়ে কুসুমের যুক্তিও আছে। সিঁদুর পরে সধবা, তেলও সধবাই মাখে। দেবতার প্রসাদে তেল সিঁদুরই সধবার সবচেয়ে কাম্য। কিন্তু এই বিষয়ে সে একেবারে নিঃসন্দেহ নয়, কারণ তারক এর আগেও কয়েকবার তেল আনিয়া দিয়াছে। কই, তখন তো কিছু হয় নাই। গরম ঘিয়ে পা পুড়িয়া না গেলে তারকের যে এত জ্বর হইত না, ইহাতে কুসুমের লেশ মাত্র সন্দেহ নাই। ম্যালেরিয়া ওরম হয় নাকি? সে নিজে কত ম্যালেরিয়ায় ভুগিয়াছে। ম্যালেরিয়ায় মানুষ 3 দিনে মারা যায় না। তারপর তারকের ভালো মতো চিকিৎসাও হয় নাই। কোথা দিয়ে যে কি হইয়া গেল, চিকিৎসার সময়টাও যেন পাওয়া গেল না। পোস্ট অফিসের টাকা জমা রহিল, গহনা বাঁধা পড়িল না। বড় বড় ডাক্তাররা তারককে দেখিবার সময়টা অবসর হিসাবে যাপন করিলেন। একটু নিরীহ দুর্বল প্রতিবাদ করিয়াই সে হইল বিধবা। উনুনটা চমৎকার জ্বলিতেছে। রান্নাঘরের এক কোণে জমা করিয়া রাখার দরুন এই বাদলাতেও কাঠগুলি শুকনো খটখটে হইয়া আছে। পিঁড়ির উপর উবু হইয়া বসিয়া
কুসুম মহাবিষ্টের মতো আগুনের দিকে চাহিয়াছিল। কি রং আগুনের! কুসুম কত কাল দুবেলা উনুন জ্বালাইয়া রান্না করিয়াছে। এমন স্থূল অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই, তারকের চিতাতেও না। ওদিকে মামিমা লুচি ভাজিতেছিলেন। ঘিয়ের গন্ধে কুসুমের কষ্ট হইতে লাগিল। আগুনের অভূতপূর্ব রূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকিয়াও ঘিয়ের গন্ধে সর্বাঙ্গে যে অস্বস্তি অনুভূত হইতেছিল তাহা কেউ সে উপলব্ধি করিতে পারিল। হঠাৎ রোমাঞ্চ হইয়া তাহার হাড়ের ভিতর পর্যন্ত শিরশির করিয়া উঠিল। কুসুম খুব রোগা হইয়া গিয়াছে। দেহে মনে সুস্থ থাকার পক্ষে তার কতকগুলি গুরুতর অসুবিধা উপস্থিত হইয়াছে। কয়েক মাসের মধ্যে পৃথিবী তাহার কাছে একটি মানুষ আদায় করিবে। বৈধব্য জীবনটা এই অবস্থায় উপযোগী নয়। রাত্রে তাহার ভালো ঘুম হয় না। শোক, অন্ধকার, ঘুমন্ত খোকা আর খানিকটা পাগলামি আজকাল কুসুমের রাত্রির সম্পদ। শোক তাহাকে থাকিয়া থাকিয়া কাঁদায়, অন্ধকার তাহাকে ভয় দেখায়, খোকা তাহাকে বিরক্ত করে, আর পাগলামি তাহাকে জাগাইয়া রাখে। তার পাগলামি এই রূপ: সে মনে করে তারকের সঙ্গে গল্প করিয়া সে যত রাত জাগিয়াছে, এখন তারকের জন্য শোক করিয়া তার চেয়ে ঢের বেশি রাত তার জাগা উচিত। ঘুম আসিলেও সে তাই ঘুমায় না। ঘুমকে ঠেকানো তার পক্ষে কঠিন নয়। তারকের সোনার রং কেমন করিয়া পুড়িয়া কালো হইয়া ফোসকা পড়িয়াছিল, সেই দৃশ্যটা কল্পনা করিলেই হইল। ঘুমের আর চিহ্ন মাত্র থাকে না। মামির বড় মেয়ে বাটি আনিতে আসিয়া বলিল, কত কাঠ গুজেছিস কুসুম? একদিনে সব পুড়িয়ে শেষ করবি নাকি? আনমনে গুঁজে ফেলেছি দিদি। কুসুম ৩-৪খানা কাঠ টানিয়া বাহির করিয়া জল ছিটাইয়া নিভাইয়া উনুনের পাশে রাখিল। ধোঁয়ায় তাহার চোখ কটকট করিয়া জল পড়িতে লাগিল। জ্বলন্ত কাঠ ভালো করিয়া না নিভাইলে যেমন ধোঁয়া হয়, তেমনি একটা বিশ্রী শ্মশানাশ্রী গন্ধ ছাড়ে। ধোঁয়ার ছলনায় নয়, প্রকাশ্যে এবং গোপনে কুসুম আজকাল খুব কাঁদে। তার চোখের জল জমাইয়া রাখিলে একটা বাটি ভরিয়া যাইত। মুছিয়া মুছিয়া চোখ শুকনো হইলে কুসুম চাহিয়া দেখিল ভারী একটা বিপদের সূত্রপাত হইয়াছে। উনুনের পাশে এক আটি পাটকাঠি বেড়ার গায়ে ঠেস দিয়া রাখা হইয়াছিল। ইতিমধ্যে কখানা নেভানো কাঠগুলির একটি আপনা আপনি জ্বলিয়া উঠিয়া তাহাতে আগুন ধরাইয়া দিয়াছে। কয়েক মিনিটের মধ্যে সে আগুন বেলায় লাগিবে এবং দেখিতে দেখিতে খড়ের চাল জ্বলিয়া উঠিবে। বৃষ্টিতে চালের উপরিভাগ অবশ্য ভিজিয়া আছে, কিন্তু আগুনকে ঠেকাইবার ক্ষমতা তার নাই। রান্নাঘরের চাল একবার জ্বলিয়া উঠিতে পারিলে বাড়ির অন্য ঘরগুলিকেও দলে টানিবে। পাশের মুখুজ্জে বাড়িও রেহাই পাইবে না। সরকার বাড়িও মুখুজ্জে বাড়ির একেবারে লাগোয়া। পাটকাঠিগুলির মধ্যে সদ্য জাগ্রত সেই ভীরু ও দ্বিধাগ্রস্ত শিশু অগ্নিদেবতাটি আজ পাড়ায় লঙ্কা কাণ্ড না করিয়া ছাড়িবে না। ব্যাপারটা কুসুম চমৎকার কল্পনা করিতে পারে। একটা বিরাট বিশ্বগ্রাসী চিতা একেবারে একসঙ্গে এক রাশ মানুষের সর্বনাশ। রঙে ও উত্তাপে, অন্ধকারে ও শূন্যে ভরপুর হইয়া যাওয়া, এবং তারপরেই চারিদিকে কেবল হাহাকার, কেবল বুক চাপড়ানি। ২-৪ জন পুড়িয়া মরিবে না? তীব্র তীক্ষ্ণ দৃষ্টি মেলিয়া কুসুম হিংস্র সাপদের মতো অগ্নিশিকার হেলিয়া দুলিয়া
বাড়িয়া কমিয়া শ্লথ সন্তর্পণীর অগ্রগতি চাহিয়া দেখিতে লাগিল। ধীরে ধীরে আকার বাড়িতেছে, হেলানো সুদীর্ঘ সমিত বাহিয়া ধীরে ধীরে অনির্বচনীয় বেগে উপরে উঠিতেছে। ঘরে আজ নিশ্চয়ই আগুন লাগিবে। আর কেহ পুড়িয়া না মরুক, কুসুমের আজ উদ্ধার নাই। সে কিছুতেই পালাইতে পারিবে না। পিঁড়ির সঙ্গে মাটির সঙ্গে সে একেবারে আটকাইয়া গিয়াছে। তার সর্বাঙ্গে পক্ষাঘাত হইয়াছে। সে অবশ, সে অবসন্ন। উঠিবার, নড়িবার বা টানিয়া পাটকাঠিগুলিকে সরাইয়া আনিবার শক্তিও তাহার নাই। সে পালাইবে কেমন করিয়া? কুসুম স্পষ্ট দেখিতে পাইল, খড়ের জ্বলন্ত চিতার নিচে চাপা পড়িয়া সে ছটফট করিতেছে। তার গায়ের চামড়া কয়লার মতো পুড়িয়া কালো হইয়া যাইতেছে, আর সর্বাঙ্গে পড়িতেছে বড় বড় ফোস্কা। কাল্পনিক মৃত্যুর বিভৎসতার আতঙ্কে কুসুম এক প্রকার উৎকট আনন্দ উপভোগ করিতে লাগিল। তার আর কিছুমাত্র সংশয় রহিল না যে একবার হাত বাড়াইলেই যে বিপদকে আটকানো যায়, সে বিপদের সামনে সে যে হাত গুটাইয়া বসিয়া আছে, সে বিধান ঈশ্বরের। ঈশ্বর তাহার বাড়াইবার শক্তি হরণ করিয়াছে। সে সতী কিনা? বিলম্বিত সহমরণকে নিজেও তাই ঠেকাইতে পারিতেছে না। সে নিজে এ আয়োজন করিতে পারিত না। তার আত্মহত্যায় শুধু আত্মহত্যার পাপ নয়, নরহত্যারও পাপ আছে। কিন্তু ঘরে আগুন লাগিয়া পুড়িয়া মরিতে আর তার হাত কি? সেজন্য তাহাকে নরকে যাইতে হইবে না, কাহারও কাছে কোনো কৈফিয়ত দিতে হইবে না। হাসিতে হাসিতে সে স্বর্গে তারকের কাছে চলিয়া যাইবে। ৩৫ দিনের বেশি সে যে বিধবা হইয়া থাকিল না, ইহার গৌরবে মুগ্ধ হইয়া লোকে ধন্য ধন্য করিবে। খোকার কথা কুসুম ভাবিয়াছে। মামির ছোট ছেলেটি আর নাতি নাতনিদের সঙ্গে সে শুইয়া আছে। তাহাদের সঙ্গে ওকেও সকলে সরাইয়া লইবে নিশ্চয়। কোলের ছেলে তার মরিবে না। কষ্ট অবশ্য সে পাইবে, কিন্তু তাহা বিধাতার ইচ্ছে, কুসুমের তাতে হাত নাই। মার মরণের ব্যবস্থা যিনি করিলেন, মার ছেলের বাঁচিবার ব্যবস্থাও তিনিই করিবেন। কুসুমের মাথায় যত চুল ততকাল ধরিয়াই করিবেন। এতক্ষণে আগুন আঁটি বাঁধা পাটকাঠির মাঝামাঝি পৌঁছিয়াছে এবং বেশ জোরেই জ্বলিতেছে। এখানটা ভালো করিয়া পুড়িয়া যাইতেই পাটকাঠিগুলি ভাঙিয়া নিচে পড়িয়া গেল। ঘরে যে আজ আগুন লাগিবেই তাহার আর তেমন নিশ্চয়তা রহিল না। পুড়িতে পুড়িতে এক সময় আগুন নিভিয়া গেল। অবশিষ্ট রহিল খানিকটা ছাই, কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকরো পাকাঠি। কুসুমের মনে হইল সে খুব বেদনা পাইয়াছে, ভারী হতাশ হইয়াছে। রান্নার খুন্তিটা দিয়া সে তাহার স্থূল আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলি নাড়িতে লাগিল। ছাইয়ের ভিতর হইতে বাহির হইয়া পড়িল আতপোড়া একটি তেলা পোকা। আজকের গল্প এখানেই শেষ। একটা অনুরোধ, একবার নিজের মধ্যে গল্পটাকে আত্মস্থ করে দেখবেন। আমার বিশ্বাস গল্পটা নতুন আঙ্গিকে নতুন ভাবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। বড় অদ্ভুত এই অভাগা শব্দটা, সত্যি বড় অদ্ভুত। চলুন আপনারা স্মৃতিচারণ করুন। অনেক রাত হলো, আজ আমি বিদায় নিই। টাটা, খুব ভালো থাকবেন।